প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায়ে গল্পগুলো নিয়ে। তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রথমে কবিতার পাঠ শেষ হবার পরে গল্পের পাঠ শুরু। প্রথম যে গল্পটি তোমাদের বইয়ে রয়েছে সেটা হচ্ছে যোগ, লিখেছেন আবু ইসহাক। এই গল্পটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। পর্বের প্রতিটা লাইন ধরে ধরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। গল্পটা কি নিয়ে, তার মূল ভাবটা কি, শুরুতেই তোমাদেরকে একটু বলে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গল্পটা হচ্ছে এক নিচু শ্রেণী বা নিচু শ্রেণীর না, গরিব শ্রেণীর একটা নিপীড়িত শ্রেণী, তাদের উপর ধনীরা বা জমিদার গোত্রের যে লোকগুলো থাকে, জমির মালিক যারা থাকে, তাদের যে নির্যাতন বা শোষণ বা নিপীড়ন করে থাকে এবং তাদের দ্বারা গরিব শ্রেণীর মানুষ যে নিপীড়িত হয়ে থাকে তারই একটা সুন্দর গল্প আমরা এখানে পাবো। এখানে কোনো এক জমির মালিক যে কিনা তার জমিতে কিছু গরিব চাষি বর্গা চাষি ফসল ফলায়, কিন্তু তাদের ন্যায্য পাওনা তাদেরকে দেওয়া হয় না, সেই গরিব চাষিদেরকে দেওয়া হয় না। এখানে যোগ নামটা দেওয়া হয়েছে এই কারণেই, যেমন যোগ একটা পরজীবী প্রাণী, তোমরা নিশ্চয়ই এই প্রাণীটা সম্পর্কে জানো। যোগ যেমন মানুষের শরীরে কামড় বসিয়ে রক্ত চুষে খায়, মানুষ যখন এটা যেমন টের পাই না একেবারে, ঠিক একইভাবে বড়লোক শ্রেণী বা জমিদার যারা রয়েছে, জমির মালিক যারা রয়েছে, তারা কি করছে, ঠিক একইভাবে গরিব শ্রেণী বা নিপীড়িত শ্রেণীর মানুষের রক্ত চুষে খাচ্ছে। তা যোগ হচ্ছে সেই নিপীড়িত শ্রেণীর যারা রক্ত চুষে খাচ্ছে, সেই ধনী শ্রেণীর মানুষদের প্রতিনিধিত্ব করছে সেই যোগ। আশা করি বুঝতে পারছো। গল্পটা পড়লে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। গল্পটা খুব সুন্দর একটা গল্প। আসো আমরা শুরু করি। সেদ্ধ মিষ্টি আলুর কয়েক টুকরো পেটে জামিন দেয় ওসমান। ভাতের অভাবে অন্য কিছু দিয়ে উদর পূর্তির নাম চাষি মজুরের ভাষায় পেটে জামিন দেওয়া। চাল যখন দ্রব্যমূল্য তখন এছাড়া উপায় কি? আচ্ছা, কি বলেছে? সেদ্ধ মিষ্টি আলু। কি খাচ্ছে? এখানে আমরা একটা চরিত্র পেলাম, নাম হচ্ছে ওসমান। সে সেদ্ধ মিষ্টি আলু পেটে জামিন দিচ্ছে। জামিন দেওয়া মানে কি? পেটের ক্ষুধাকে মুক্তি দেওয়া। জামিন দেওয়া মানে কি? ছাড়া পাওয়া না। জামিন দেওয়া মানে কোনো কিছু থেকে ছাড়া পাওয়া। তো এখানে পেটের ক্ষুধার থেকে মুক্তি পাওয়াটাকে বোঝানো হচ্ছে জামিন দেওয়া। যে সেদ্ধ মিষ্টি আলু খেয়ে সেই, কারণ কি, ভাতের অভাবে উদর মানে হচ্ছে পেট, উদর পূর্তি মানে পেট ভরা। ভাতের অভাবে অন্য কিছু দিয়ে পেট ভরার নাম চাষি মজুরদের ভাষায় পেটে জামিন দেওয়া। ছোট প্রশ্ন আসতে পারে যে চাষিদের ভাষায় পেটে জামিন দেওয়া বলতে কি বুঝো? কারণ তারা কেন সিদ্ধ মিষ্টি আলু খাচ্ছে? কারণ চালের মূল্য দুর্মূল্য ছাড়া এছাড়া আর উপায় নাই। ওসমান হুক্কা নিয়ে বসে আছে। মাজু বিবি নিয়ে আসে রয়নার তেলের বোতল। হাতের তেলয় ঢেলে সে স্বামীর পিঠে মালিশ করতে শুরু করে। এই মাজু বিবি হচ্ছে ওসমানের স্ত্রী। এই যে ওসমান চরিত্রটা পেলাম, তার স্ত্রী হচ্ছে মাজু বিবি। সে রয়নার তেল হচ্ছে রয়না নামক একটি গাছের বীজের তেল। সেই রয়নার তেল কি হাতে তালুতে ঢেলে স্বামীর পিঠে মালিশ করছে। 6 বছরের মেয়ে টুনি জিজ্ঞেস করে, এই তেল মালিশ করলে কি হয় মা? তাহলে ওসমানের একটা মেয়ে পেলাম যার নাম হচ্ছে টুনি এবং বয়স হচ্ছে 6 বছর। আচ্ছা, এই তেল মালিশ করলে কি হয়? মা উত্তর দেয়, পানিতে কামড়ায় না। উত্তর দেয় মাজু বিবি, পানিতে কামড়ায়? পানির কি দাঁত আসেনি? আসে না আবার? ওসমান হাসে, দাঁত না থাকলে কামড়ায় কেমনে? টুনি হয়তো বিশ্বাস করতো, কিন্তু মাজু বিবি বুঝিয়ে দেয় মেয়েকে, ঘাস লতা পাতা কচু ঘেঁচু পইচা বিলের পানি খারাপ হয়ে যায়, ওই পানি গতরে লাগলে কুটকুট করে, ওরেই কয় পানিতে কামড়ায়। আচ্ছা, তোমরা যারা গ্রামে আছো, আমাদের শিক্ষার্থীদের মধ্যে হয়তো গ্রাম অঞ্চলে যারা বড় হচ্ছে, তারা হয়তো এই বিষয়টা জানো যে পানিতে কামড়ায় বিষয়টা আসলে কি। কিন্তু আমরা যারা শহরের ছেলে মেয়ে তোমরা যারা আছো, তারা হয়তো বুঝো না। পানি কিন্তু হচ্ছে, পানিতে যখন হচ্ছে এই যে লতা পাতা ঘাস কচু এগুলো যখন মিশে পানিতে, তখন পানিটা আসলে পচে যায়। তো পানিটা পচে গেলে কি হয়, সেই পানিটা আসলে যখন গায়ে লাগে তখন একটা কুটকুট মনে হয়, যে গাটা মনে হয় কুটকুট করছে বা চুলকাচ্ছে। এটাকেই বলা হয় পানি কামড়ায়। আচ্ছা, তো ওসমান এমন একটা জায়গায় যাবে সেখানে সে পানিতে দাঁড়িয়ে তাকে কাজ করতে হবে, তাই সে তার গায়ে কি করছে, তেল মালিশ করছে। এই যে তেলটা মালিশ করলে কি হয়, তখন আর পানি কামড়ায় না বা যে কুটকুট লাগার এই ব্যাপারটা তখন কাজ করে না। তো
তো এই ব্যাপারটাই মাজু বিবি তার 6 বছরের মেয়েকে বুঝিয়ে বলল। ওসমান হুক্কা রেখে হাঁক দেয়, কই গেলি তোতা। হাঁক মানে কি? হাঁক মানে হচ্ছে ডাক দেয়, ঠিক আছে? হাঁক দেয় মানে হচ্ছে ডাক দেয়। কই গেলি তোতা, এই তোতাকে, তোতা হচ্ছে আরেকটা চরিত্র আমরা পেলাম, সেটা হচ্ছে ওসমানের ছেলে। তামুকের ডিব্বা আর আগুনের মালসা লইয়া নাই আয়, না মানে হচ্ছে নৌকা। কি কি নিয়ে নৌকায় যাবে? তামুকের ডিব্বা নিবে আর আগুনের মালসা নিবে। আমি আইতে আসি। আচ্ছা, তেল নিয়ে এবার ওসমান নিজেই শুরু করে দেয়, পা থেকে গলা পর্যন্ত ভালো করে মালিশ করে, মাথায় আর মুখে মাখে সর্ষের তেল। তারপর কাস্তে আর হুক্কা নিয়ে সে নৌকায় উঠে। আচ্ছা, তাহলে সে নৌকায় করে রওনা শুরু করে দিল। 13 হাতি ডিঙ্গিটাকে বেয়ে চলে 10 বছরের ছেলে তোতা। ওসমান পায়ের চটচটে তেল মালিশ করতে করতে চারদিকে চোখ বোলায়। আচ্ছা, তাহলে ওরা যে নৌকাটায় উঠেছে সেটা একটা ডিঙ্গি নৌকা, এবং এটা এটা কতটুকু, এটা সাইজটা আসলে এখানে বলা হয়েছে 13 হাতি, মানে হচ্ছে 13 হাত। 13 হাত সমান এই নৌকাটার সাইজ। এবং এখানে আমরা তোতার বয়স দেখতে পেলাম 10 বছর। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য। শ্রাবণ মাসের শেষ, বর্ষার ভরা যৌবন এখন, খামখেয়ালি বর্ষণ বৃষ্টির, আউশ ধান উঠে যাওয়ায় আমন ধানের গাছগুলো মাথা চারা দিয়ে উঠেছে, তাদের সতেজ ডগা চিকচিক করছে ভরের রোদে। আচ্ছা, তার মানে খুব ভোরবেলা ওসমান তার ছেলেকে নিয়ে বেরিয়ে গিয়েছে কাজের জন্য। এবং কোন মাস? মাসটা হচ্ছে শ্রাবণ মাস। তোমাদের এমসিকিউ আসতে পারে যে যখন ওসমান পাট কাটতে, এখানে আমরা সামনে দেখবো যে পাট কাটতে গিয়েছে, পাট কাটছে, তখন এটা কোন মাস ছিল? এটা কিন্তু শ্রাবণ মাস ছিল, বর্ষার মাস ছিল। বা এভাবেও আসতে পারে যে যোগ বলতে কোন ঋতুর কথা বলা রয়েছে বা কোন মাসের কথা বলা হয়েছে। আচ্ছা, আউশ ধান, আমন ধান এগুলো সম্পর্কে তোমরা জানো, এগুলো এক একটা ধানের নাম। আউশ ধান উঠে যাওয়ার পর আমন ধান এখন মাথা চারা দিয়ে উঠেছে, এটা এখানে বলছে। দেখতে দেখতে পাট খেতে এসে যায় নৌকা। আচ্ছা, তার মানে তাদের গন্তব্য কোথায় ছিল? তাদের গন্তব্য ছিল পাট খেতে। পাট গাছগুলোর দিকে তাকিয়ে ওসমানের চোখ তৃপ্তিতে ভরে ওঠে। যেমন মোটা হয়েছে, লম্বাও হয়েছে প্রায় 2 মানুষ সমান। তাহলে পাট গাছ কতটুকু লম্বা হয়েছে? 2 মানুষ সমান লম্বা হয়েছে। তার খাটুনি সার্থক হয়েছে। সে কি যেমন তেমন খাটুনি? রোদ বৃষ্টি মাথায় করে, ক্ষেত চষরে, ঢেলা ভাঙরে, উড়ো বাছরে, তারপর বৃষ্টি হলে আরেক চাষ দিয়ে বীজ বোনো, পাটের চারা বড় হয়ে উঠলে আবার ঘাস বাছো, বাছট করো, বাছট করে খাটো চিকন গাছগুলোকে তুলে না ফেললে সবগুলো টিংটিঙেই থেকে যায়, কোষ্টা আর পাওয়া যায় না মোটেই। আচ্ছা, এইখান থেকে আমরা পুরাটাই কি পেলাম? পাটের আসলে পাট গাছের পরিচর্যা বা কিভাবে আসলে পাট গাছগুলোকে ফলন করা হয় তার একটা ছোট্ট বর্ণনা আমরা এখানে পেয়েছি। এটা 2 মানুষ সমান লম্বা হয়েছে, এটার পিছনে অনেক খাটুনি গিয়েছে। এই খাটুনি কি করতে হয়? খ্যাত চষো। খ্যাত চষা মানে কি? মানে হচ্ছে এখানে আসলে সমস্তটাই যে স্টেপ বাই স্টেপ বোঝানো হয়েছে, এগুলো কি? এগুলো হচ্ছে ফসল ফলানোর কাজ বোঝানোতেও এই কথাগুলো বলা হয়েছে। এই তারপর কি বলছে? ঢেলা ভাঙো, বাছরে, বৃষ্টি করলে আবার বীজ বোনো। আর এখানে কি বলছে আরেকটা ব্যাপার, যেটা বাছট কি জিনিস, ছোট্ট করে 1 মার্কের জন্য আসতে পারে, তোমাদের শব্দ অর্থ এটা আছে। বাছট মানে বাছাই করা। কি বলেছে? পাটের চারা বড় হয়ে উঠলে ঘাস বাছতে হয়। এই যে ঘাস, আশেপাশে যে আগাছা পরগাছা গুলো থাকে, ঘাসগুলো থাকে, সেগুলোকে বেছে ফেলে দিতে হয়। সেই বেছে ফেলে দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বাছট। এই বাছট না করলে কি হয়? তখন পাট গাছগুলো চিকন থেকে যায়, সব টিংটিঙে, যে টিংটিঙে থেকে যায় মানে চিকন থেকে যায়, তখন কোষটা আর পাওয়া যায় না। মানে হচ্ছে পাট যখন আঁশ ছাড়ানো হয় তখন আসলে আর কিছু মানে খুব একটা বেশি কিছু পাওয়া যায় না, তাই এই বাছট প্রক্রিয়াটা করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসলে সামনে এগিয়ে যাই। এত পরিশ্রমের ফসল কিন্তু তার একার নয়, সে তো শুধু ভাগ চাষি। আচ্ছা, এতক্ষণ সে খুশি হচ্ছিল পাট গাছগুলো দেখে, কিন্তু হঠাৎ তার মনটা খারাপ হয়ে গেল। কারণ কি? সে একজন ভাগ চাষি। ভাগ চাষি মানে হচ্ছে এই যেই জমিতে সে পাট ফলন করেছে সেই জমিটা আসলে তার না, এই জমিটা অন্য কারো। সে শর্তের বিনিময়ে অন্যের জমিতে ফসল ফলাচ্ছে, বিনিময়ে সে কি পাবে? ফসল বা টাকা কিছু একটা পাবে, সেজন্য। তো ভাগ চাষি তোমাদের শব্দার্থ আছে যে চাষি ফসলের ভাগ পাওয়ার শর্তে অন্যের জমিতে চাষ করে। আচ্ছা, এখানে আমরা দেখছি জমির মালিক ওয়াজেদ চৌধুরী ঢাকায় বড় চাকরি করেন। তাহলে যেই জমিতে ওসমান পাট চাষ করছে সেই জমির মালিক হচ্ছে ওয়াজেদ চৌধুরী, সে থাকে হচ্ছে ঢাকায়, বড় চাকরি করেন। দেশে গোমস্তা রেখেছে। গোমস্তা শব্দের মানে কি? গোমস্তা শব্দের মানে হচ্ছে জমিদারদের যারা
খাজনা তুলে তাদেরকে বলা হচ্ছে গোমস্তা। যেমন এখানে জমির মালিক ওয়াজেদ চৌধুরী, ওয়াজেদ চৌধুরী তো আর এই খাজনা, জমির খাজনা বা এই যে ফসলের ভাগ নিতে আসবে না, তার হয়ে একজন ব্যক্তি এইসব কাজগুলো করে, তাকে বলা হচ্ছে গোমস্তা। আচ্ছা, সেই গোমস্তা কি করে? সে কড়ায় গন্ডায় অর্ধেক ভাগ আদায় করে নেয়। কড়ায় গন্ডায় মানে হচ্ছে নিখুঁত হিসাবে, নিখুঁত হিসাবে সে কি করে? অর্ধেক ভাগ আদায় করে। মরশুমের সময় তার ছেলে ইউসুফ ঢাকা থেকে আসে। এই যে ইউসুফ হচ্ছে এই ওয়াজেদ চৌধুরীর ছেলে। মরশুম মানে মৌসুমের সময়, যখন পাটের মৌসুম আসে তখন সে সময় ঢাকা থেকে আসে ইউসুফ। ধান পাট বিক্রি করে টাকা নিয়ে আবার ঢাকা চলে যায়। গত বছর বাইনের সময়ও একবার এসেছিল, এসে কাগজে কাগজে টিপসই নিয়ে গেছে ভাগ চাষিদের। এর আগে জমি বিলি ব্যবস্থা মুখে মুখেই চলতো। বাইনের সময় চাষের উপযুক্ত সময়। বাইন মানে হচ্ছে চাষের উপযুক্ত সময়। চাষের উপযুক্ত সময় আসে, চাষের উপযুক্ত সময় এসে কি করেছিল, এখানে এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে যে কাগজে কি করেছে? টিপসই নিয়ে গেছে। এই টিপসই নিয়ে যাওয়ার ব্যাপারটা তোমরা খেয়াল রাখো, কারণ পরবর্তীতে এই নিয়ে সামনে একটা ব্যাপার রয়েছে, তাই এই বিষয়টা মাথায় রেখো। আচ্ছা, তারপর আসো, দীর্ঘ সুপুষ্ট পাট গাছ দেখে যে আনন্দ হয়েছিল ওসমানের, তার অনেকটা নিভে যায় এসব চিন্তায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে ভাবে, আহা, তার মেহনতের ফসলে যদি আর কেউ ভাগ না বসাতো। ওসমান লুঙ্গিটাকে কাছা মেরে নেয়। মানে এই যে সে এত কষ্ট করছে, এত মেহনতের এই জমি, এটা যদি সমস্তটা সে একাই পেত তাহলে কতই না ভালো হতো, তাই না? এটাই সে ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে। আচ্ছা, লুঙ্গিটা কাছা মেরে নেয়। কাছা মারা মানে কি? তোমরা যারা গ্রাম অঞ্চলে রয়েছো বা গ্রাম অঞ্চল ছাড়াও যারা আসলে খুব বাইরের জগৎ সম্পর্কে ধারণা রয়েছে, তারা আসলে কাছা দেওয়া ব্যাপারটা নিশ্চয়ই তোমরা জানো। কাছা দেওয়া মানে হচ্ছে কাপড়ের যে অংশ পায়ের ফাঁক দিয়ে কোমরের মধ্যে বাঁধা হয়। মানে হচ্ছে ধরো লুঙ্গিটাকে এমন ভাবে বাঁধা হয় যেটা কোনোভাবেই যেন আর কি খুলে না যায় বা কোনো জায়গায় যেন ফাঁক ফোকর না থাকে। কেন কাঁচা মারছে দেখো, কেন লুঙ্গিটাকে কাঁচা মারতে হয়, এটার উত্তর, প্রশ্ন যদি আসে এটার উত্তর হচ্ছে এটা, জোকের ভয়ে শক্ত করে কাঁচা মারতে হয়। ফাঁক পেলে জোক নাকি মলদার দিয়ে পেটের মধ্যে গিয়ে নাড়ি কেটে দেয়। এটা কিন্তু আসলেই খুব একটা ডেঞ্জারাস বিষয়। নাড়ি কেটে দেয় কিনা সেটা জানি না, তবে হ্যাঁ এরকম কিন্তু হয়ে থাকে। এরকম জোক বা অন্য যে কোনো পরজীবী প্রাণী যারা রয়েছে, এগুলো কিন্তু খুব মানে স্বাভাবিকভাবে মানুষ সেটা টেরও পায় না, বুঝতেও পারে না। ওরা ওদের মতো করে খুব সাবধানে কি করে মানুষের মলদার দিয়ে ঢুকে যেতেই পারে। এটা খুবই মারাত্মক একটা বিষয়। সেই জন্য কি করতে হয়, শক্ত করে লুঙ্গিটা কাঁচা মারতে হয়। ওসমান পানিতে নামে। পচা পানি কবরেজি পাচনের মতো দেখতে। কবরেজি পাচন, কবরেজি মানে হচ্ছে কবিরাজ। কবিরাজের পাচন মানে হচ্ছে গিয়ে কবিরাজ যে ওষুধটা আসলে দেয়, মানে গ্রাম অঞ্চলে দিকে কবিরাজদের থেকে মানুষ যে ওষুধ খায়, যেটা কিনা খেতে খুব তিতা লাগে, সেটাকে বলা হচ্ছে তিতা স্বাদের এক ধরনের ঔষধ। ঠিক আছে, তো পচা পানি দেখতে কিসের মতো? কবিরাজি পাচনের মতো। এটাও কিন্তু ছোট প্রশ্ন, এক কথা উত্তর বা এমসিকিউ আসতে পারে যে ওসমান পানিটাকে কিসের সাথে তুলনা করেছে? কবরেজি পাচন বা কবিরাজের ওষুধের সাথে। গত 2 বছরের মতো বন্যা হয়নি এবারও, তবু বুক সমান পানি পাট খেতে। এই পাট না ডুবিয়ে কাটবার উপায় নেই, মানে ডুব দিয়ে পাটগুলো কাটতে হয়। কতগুলো পাট গাছ একত্রে করে দড়ি দিয়ে বাঁধে ওসমান। ছাতার মতো যে ছাউনিটা হয় তার নিচে হুক্কা, তামাকের ডিব্বা, আগুনের মালসা ঝুলিয়ে রাখে সে টাউনা মানে টানা দিয়ে সে ঝুলিয়ে রাখে, মানে এমন ভাবে রাখে টানা যেতে কিনা পড়ে না যায়, সেটাই আসলে বলছে টাউনা দিয়ে। নৌকা হতে কাস্তেটা তুলে নিয়ে এবার সে বলে, তুই নাও লইয়া জাগা, স্কুলের তো তাড়াতাড়ি আইসা পড়বে। স্কুল তো 4টার সময় ছুটি হইব। কাকে বলছে? তোতাকে বলছে। এটা কিন্তু সে তোতাকে বলছে। তোতা কিন্তু স্কুলেও পড়ে, স্কুল পড়ার পাশাপাশি সে তার বাবার কাজে তাকে সাহায্যও করে। তো তোতার স্কুল কয়টার সময় ছুটি হয়? 4টায় ছুটি হয়। এটাও কিন্তু একটা এমসিকিউ হতে পারে, তো এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। তুই ছুটি লইয়া আগে চলে আইস, ছুটি দিতে চায় না মাস্টার সাহেব। কামের সময় ছুটি দিতে পারবো না কেমন কথা? ছুটি না দিলে জিগাইস, আমার পাঠগুলা জাগ দিয়ে দিতে পারবো নি তোগো মাস্টার। মানে এখানে ওসমান তার ছেলেকে বলছে যে তুই ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে আসবে, কাজের সময় এসে কাজ সহযোগিতা করতে হবে কাজে। কিন্তু ছেলে বলছে যে আসলে মাস্টাররা ছুটি দিতে তো চায় না। তখন এটা শুনে ওসমান একটু রেগে গিয়ে বলে যে তোর মাস্টার কি আমার কাজগুলো করে দেবে? সেটাই বলছে যে পাঠগুলো জাগ দিয়ে দিতে পারবো নি তোগো মাস্টার।
তো তার নৌকা বেয়ে চলে যায়। ওসমান ডুবের পর ডুব দিয়ে চলে। লোহারুর দোকান থেকে সদ্য আল কাটিয়ে আনা ধারালো কাস্তে দিয়ে সে পাটের গোড়া কাটে। কি দিয়ে? যে কাস্তে। কাস্তে তোমরা নিশ্চয়ই চিনো, হয়তো বা এখন অনেকেই বুঝতে পারছো না, এটা তোমরা দেখলে হয়তো বুঝতে, যেটা দিয়ে আসলে একটু রাউন্ড শেপের হয়, অর্ধচন্দ্রর মতো, অর্ধগোলাকৃতির, যেটা দিয়ে আসলে পাট বা ফসল কাটা হয়। আচ্ছা, কোথা থেকে নিয়ে আসছে? লোহারুর মানে লোহার দোকান থেকে নিয়ে আসছে। কিন্তু 4-5টার বেশি পাট কাটতে পারে না এক ডুবে। তাহলে এক ডুবে কতগুলো পাট কাটে? 4 থেকে 5টা। এক হাতা পাট কাটতে 3-4 ডুব দেওয়া লাগে। এক হাতা মানে এই যে সেই শুরুতে যে পাটগুলো কয়েক গাছ পাট একসাথে বেঁধে নিয়েছিল, ঠিক আছে, যে পাটগুলো বেঁধে ছাউনি তৈরি করছে, সেই পাটগুলো কি করে সেটাকে বলছে এক হাত, ঠিক আছে, যেটা এক হাতের মুঠোয় চলে আসে সেটাকে বলছে এক হাতা। একের পর এক 10-12 ডুব দিয়ে হাঁপে ওঠা দমটাকে তাজা করবার জন্য জিরোবার দরকার হয়, কিন্তু এই জিরোবার সময়টুকু বৃথা নষ্ট করবার উপায় নেই। কাস্তেটা মুখে দিয়ে কামড়ে ধরে হাতা বাঁধতে হয় এই সময়, মানে যতগুলো পাট কাটা হয়েছে সেগুলোকে বেঁধে নিতে হয় সেই সময়ে। প্রথম দিকে 10 ডুবে 3 হাতা কেটে জিরোনোর দরকার হয়। তাহলে প্রথম দিকে কি করে? 10 ডুবে 3 হাতা পাট কাটা যেত, ঠিক আছে, 10 ডুবে 3 হাতা পাট কাটা যেত, কিন্তু ডুবের এই হার বেশিক্ষণ থাকে না, কারণ স্বাভাবিক সে ক্লান্ত হয়ে আসে। ক্রমে 8 ডুব, 6 ডুব, 4 ডুব, 2 ডুব, এমনকি 1 ডুবের পরেও জিরোনোর দরকার হয়ে পড়ে। অন্যদিকে ডুব প্রতি কাটা পাটের পরিমাণও কমতে থাকে। শুরুতে যে এক হাতা পাট কাটতে 3-4 ডুব লাগতো, তা কাটতে শেষের দিকে লেগে যায় 7-8 ডুব। তাহলে প্রথমে যেটা 3 থেকে 4 ডুব লাগতো, পরে সেটা লেগে যাচ্ছে 7 থেকে 8 ডুব। বুঝতে পারছি? মানে যত সময় যাচ্ছে, যত কাজের পরিমাণ বাড়ছে, সে তত হাঁপিয়ে উঠছে, ক্লান্ত হয়ে পড়ে তার শরীর, এটা এখানে বোঝানো হচ্ছে। পেটের জামিনের মেয়াদ যতক্ষণ থাকে ততক্ষণ কাজ ভালোই চলে, মানে পেট যতক্ষণ ভরা থাকে ততক্ষণ ভালোই কাজ আগাতে থাকে। মাঝে মাঝে ঠিকের উপর উঠবার আগেই পেটের মধ্যে ক্ষুধার রাক্ষস খাম শুরু করে দেয়। ওসমান আমল দেয় না প্রথম দিকে, পাট কেটেই চলে ডুব দিয়ে দিয়ে, কিন্তু আমল দিতে হয় যখন মোচড়ানি শুরু হয় নারী বুড়ির মধ্যে। চোখ ঝাপসা হয়ে আসে, মাথা ঝিমঝিম করে, হাত পা গুলো নিস্তেজ হয়ে আসতে থাকে। মূলত যখন খুব প্রচন্ড খিদে লেগে যায় তখন কি হয়? অনেক সময় প্রেসার ফল করে। তোমরা যদি এটা বুঝে থাকো, দেখবা যে খুব খিদা লাগলে তখন কিন্তু কোনো কাজ করা যায় না, তখন কিন্তু মাথা ঘুরায়, মাথা ঝিমঝিম করে। তো ওসমানেরও যেহেতু অনেক খাটুনির, খুবই পরিশ্রমের একটা কাজ করে, ওসমানের বেলাও ঠিক এই ব্যাপারটাই ঘটে। ওসমান একবার ভাবে ঘরে যাওয়ার কথা, ডাকবে নাকি সে ছেলেকে নৌকা নিয়ে আসার জন্য, কিন্তু কাজ যে অর্ধেকও হয়নি। পরেক্ষণে আবার সে ভাবে তোতা তো এখন স্কুল থেকেই ফিরেনি। আচ্ছা, ও না, এখানে একটু সরি বাদ দিয়ে, অর্ধেকও হয়নি, 80 হাতা পাট কাটার সংকল্প নিয়ে সে জমিতে এসেছে। তাহলে সে কত পরিমাণ পাট কাটার সংকল্প নিয়ে এসেছে? 80 হাত পাট সে কাটবে। আচ্ছা, কিন্তু সে ঘরে কিভাবে যাবে? তার তো অর্ধেকও কাজ হয়নি। আবার ভাবে পরক্ষণে কি তোতা স্কুল থেকে তো ফিরে নেই, তোতাকে ডাকবে কিভাবে? আর ঘরে এত সকালে রান্না হওয়ার কথা তো নয়। পাশে কিছু দূরে একটা শালুক ফুল দেখতে পায় ওসমান, তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। পেটে জামিন দেওয়ার এত সহজ উপায়টা মনে না থাকার জন্য নিজের উপর বিরক্ত হয় সে। এদিক ওদিক থেকে ডুব দিয়ে দিয়ে সে শালুক তোলে গোটা 10-12। ক্ষুধার জ্বালায় বিকট গন্ধ উপেক্ষা করে কাঁচাই খেয়ে ফেলে তার কয়েকটা, বাকিগুলো মালসার আগুনে পুড়িয়ে খেয়ে নেয়। ওসমান আবার শুরু করে সেই ডুব দেওয়া পাটের গোড়া কাটা হাতা বাঁধা। আচ্ছা, ক্ষুধা, যখন প্রচন্ড ক্ষুধা লেগেছিল তার, তখন সে কি খেয়েছিল? শালুক ফুল খেয়েছিল। এক ধরনের ফল, যেটা হচ্ছে গিয়ে সম্ভবত সাদা রঙের হয়। গ্রাম অঞ্চলে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা এটা খুব ভালোভাবে চিনবে। শহরে হয়তো অনেকেই চিনতে পারবে না, বা অনেকেও চিনতে পারো। এই জিনিসটা খুব গন্ধ থাকে, খাওয়া যায় না, তবে কোনো টেস্ট আসলে থাকে না। এটা টেস্ট থাকে খুবই সাদা মাটায়, আসলে কোনো স্বাদ থাকে না। তবে আগুনে পুড়িয়ে খেতে গেলে অনেক সময় অনেকের কাছে ভালোও লাগে। তো ক্ষুধার জ্বালায় কিছুটা কাঁচা খেয়ে ফেলে, বাকিগুলো আগুনে পুড়িয়ে খায়। কতগুলো তুলেছিল শালুক, এটাও প্রশ্ন আকারে আসতে পারে, 10-12টি। বেলা গড়িয়ে গেছে অনেকটা, প্রত্যেক ডুবের পর জিরোতে হয় এখন। পাটও একটা দুটোর বেশি কাটা যায় না এক ডুবে। অনেকক্ষণ পানিতে থাকার দরুন শরীরের মালিশ করা তেল ধুয়ে গেছে। পানির কামড়ানি শুরু হয়ে গেছে এখন। ওসমানের মেজাজ বিগড়ে যায়, সে গালাগাল দিয়ে ওঠে, আমরা না খায়া শুকায়া মরি, আর এই শালার পাটগুলো মোটা হইছে কত, কাঁচিতে ধরে না কেন? চিক্কন চিক্কন হইলে দোষ আছিল কি? হ্যাঁ, হইলে এক বসে দিতাম সাবার কইরা। সাবার মানে শেষ করে। আসলে তখন যত দিন মানে বেলা গড়াচ্ছে, তত কি ওসমানের মেজাজ খারাপ হচ্ছে। কারণ কি, সে অনেকক্ষণ ধরে কাজ করছে, কোনো রেস্ট ছাড়া, কোনো বিশ্রামবিহীন সে কাজ করে যাচ্ছে।
সেজন্য সে রাগটা ঝাড়ছে পাটগুলোর উপর, যে পাটগুলো কেন এত মোটা হয়েছে। পাটগুলো মোটা হওয়ার কারণে তার কাটতে সময় লাগছে বেশি, এক পচে সে কাটতে পারছে না, সেই শেষমেশে কি রাগ ঝাড়ছে সেই পাট গাছগুলোর উপর। ওসমান তামাক খেতে গিয়ে দেখে মালসার আগুন নিভে গেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এক পশলা, পাট গাছের ছাউনি বৃষ্টি ঠেকাতে পারেনি। ওসমান এবার খেপে যায়, গা চুলকাতে চুলকাতে সে এক চোট গালাগাল ছাড়ে বৃষ্টি আর পচা পানির উদ্দেশ্যে। তারপর হঠাৎ জমির মালিকের উপর গিয়ে পড়ে তার রাগ। মানে দেখুন, প্রথমে সে রাগ করছিল কিসের উপর? পাটের উপর। প্রথমে তার রাগ পড়ে পাটের উপর, তারপরে সে রাগ করে কিসের উপর? বৃষ্টির উপর, তারপরে পচা পানির উপর, এরপরে তার রাগ করছে জমির মালিকের উপর। ঠিক আছে, সে বিড়বিড় করে বলে, বেড়া তো ঢাকা শহরে ফটিং বাবু ওয়া বৈশা আছে, থাবাটা দিয়া আধারা ভাগ লইয়া যাইব, বেড়ারে একদিন পচা পানির খামুক খাওয়াইতে পারতাম। আচ্ছা, সে কি থাবা, থাবা মানে হচ্ছে বাঘের যেরকম থাবা থাকে সেরকম থাবা দিয়ে তার ফসলের আধা ভাগ নিয়ে যাবে। সেই জন্য সে এখন কি করছে, সেই জমির মালিকের উপর সে রাগে গজগজ করছে। কিন্তু ওসমান আজ আর কাজ করবে না সিদ্ধান্ত করবার সাথে সাথে সে জোরে ডাক দেয়, তোতারে। ও দুই ডাকের পর ওদিক থেকে সারা আসে, আহিও আয়, তোর আহিরা বাই কর্মু অনে। আচ্ছা, অনেক সময় আমাদের মাও কিন্তু রেগে গিয়ে আপনাদের সাথে এভাবে কথা বলে না, যে যখন ডাকে এবং ডাক শোনার পর আপনার মার ডাকে সাড়া দেন না, পরে যখন সাড়া দেন তখন আজকে তো খবর আছে, সেরকম একটা ব্যাপার, আয় তোর আহিরা বাইর কর্মু অনে। কারণ কি, ওসমান ততক্ষণে রেগে গিয়েছে, তার রাগ এখন ছেলের উপর গিয়ে পড়ছে আস্তে আস্তে। পাটের হাতাগুলো এক জায়গায় জড়ো করতে করতে গজগজ করে ওসমান, আমি বুইরা খাইটা মরি আর ওরা এক পাল আছে বৈশাখ গিলবার। মানে তার নিজের পরিবারের কথা বলছে। তো তার নৌকা নিয়ে আসে, এত সকালে তার আসার কথা নয়, তবু ওসমান ফেটে পড়ে, এতক্ষণ কি করছিলে? তোরে না কইছিলাম ছুটি লয়ে আগে আইতে, ছুটি না দিলে পালা আইতে পারোস না? আগে আইছিলাম, মা কইছিল আর একটু দেরি কর, ভাত হইলে ফ্যানটা লয়ে যাইস। আচ্ছা, তাহলে সে কি করছে? ছুটি নিয়ে তোতা তার বাবার কথা মতো আগেই চলে আসছে এবং সে কি করেছে, বাসা থেকে তার মায়ের কথায় ভাতের ফ্যান নিয়ে এসেছে ওসমানের জন্য। ফ্যান আনছোস, দে দে শিগগির। তোতা মাটির খোঁড়াটা এগিয়ে দেয়, লবণ মেশানো এক খোঁড়া ফ্যান। ফ্যান মানে তো বুঝতেছেন, ভাত মার দেওয়ার পরে বা মার গালা যে যেভাবে যে ভাষায় বুঝেন না কেন, তারপরে যে ভাতের যে পানিটা থাকে সেটাকে ভাতের ফ্যান বলে। ওসমান পানির মধ্যে দাঁড়িয়ে চুমুক দেয়, সবটা শেষ করে অস্পষ্ট স্বরে শুকুর আলহামদুলিল্লাহ বলে। ফ্যানটুকু পাঠিয়েছে এই জন্য স্ত্রীকেও ধন্যবাদ জানায় তার অন্তরের ভাষায়। এরকম খাটুনির পর এই ফ্যানটুকু পেটে না দিলে সে পানি থেকে উঠতেই পারে না নৌকার উপর। এবার আউশ ধান কাটার সময় থেকে এই দশা হয়েছে, অথচ কতই বা আর তার বয়স 40 হয়েছে কি হয়নি। তার মানে আমরা জানতে পারলাম ওসমানের বয়স 40 প্লাস মাইনাস হবে, 40-এর কোঠায় তার বয়স। ওসমান পাটের হাতাগুলো তুলে ধরে, তোতা সেগুলোকে টেনে তুলে নৌকায় গুনে গুনে সাজিয়ে রাখে। পাট তুলতে তুলতে ওসমান জিজ্ঞেস করে ছেলেকে, কি রাঁধছে রে তোর মা? ট্যাংরা মাছ আর কলমি শাক। তাহলে তো ওসমানদের বাড়িতে কি রান্না হয়েছে? ট্যাংরা মাছ আর কলমি শাক রান্না হয়েছে। মাছ পাইলো কই? বড়শি দিয়া ধরছিল মায়। ওসমান খুশি হয়। পাট সব তোলা হয়ে গেলে ওসমান নৌকায় ওঠে। নৌকার কানিতে দুই হাতের ভর রেখে অতি কষ্টে তাকে উঠতে হয়। তোমার পায়ে কালা ওইটা কি বাজান? তোতা ব্যস্ত সমস্ত হয়ে বলে। কই, ওই যে জোক না কি জানি, আঙ্গুল দিয়ে দেখায় তোতা। যখন ওসমান পানি থেকে নৌকায় উঠলো, নৌকায় উঠার পর তখন তোতা দেখায় তোমার পায়ে কালো এক ধরনের কিছু দেখা যাচ্ছে। ওসমান বলে, কি জোকি তোরে, এইটা আবার কোন সোম লাগলো, শিগগির কাঁচিটা দে। তোতা কাস্তেটা এগিয়ে দেয়। ভয়ে তার শরীরের সমস্ত রোম কাটা দিয়ে উঠেছে। রোম মানে লোম। ডান পায়ের হাঁটুর উপরেই ধরেছে জোকটা, প্রায় বিঘত খানেক লম্বা, করাতে জোক, রক্ত খেয়ে ধুমসে উঠেছে। আচ্ছা, তাহলে ওসমানের পায়ে কি ধরেছে? আমরা যে জোক নামের গল্পটা করছি সেই জোকের এখানে আবির্ভাব হয়। একটা জোক ওসমানের কোথায়? ডান পায়ের হাঁটুর একটু উপরে ধরেছে। এটাও প্রশ্ন কিন্তু আসতে পারে। এবং জোকটার কতটুকু? বিঘত খানেক লম্বা। জোকের সাইজ ছিল বিঘত খানেক লম্বা। এবং করাতে যোগ, যোগের বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের যোগ হয়। এখানে এটা হচ্ছে করাতে যোগ, এক ধরনের যোগের গোত্র সম্ভবত। রক্ত খেয়ে কি হয়েছে? ধুমসে উঠছে। ওসমান কাস্তেটা জোকের বুকের তলা দিয়ে ঢুকিয়ে দেয়। এবার একটা শক্ত কাঠি দিয়ে জোকের কান্তের সাথে চেপে ধরে পোঁচ মারে পা থেকে। বাঁচলাম রে, ওসমান স্বস্তির নিঃশ্বাস পেলে। ইস, কত রক্ত! তোতা শিউরে ওঠে। ছেলের দিকে তাকিয়ে ওসমান তাড়া দেয়, নে এবার লগি মার তাড়াতাড়ি। তোতা পাট বোঝাই নৌকাটা বেয়ে নিয়ে চলে।
যোগ হাঁটুর যেখানটায় চুমুক লাগিয়েছিল সেখান থেকে তখনও রক্ত ঝরছে। সেদিকে তাকে তোতা জিজ্ঞেস করে, বাজান কেমন কইরা যোগ ধরলো তোমারে, টের পাও নাই? না রে বাজান, এগুলো কেমন করে যে চুমুক লাগায় কিছুই টের পাওয়া যায় না, টের পাইলে কি আর রক্ত খাইতে পারে? যোগটা কত বড় বাপ্পুস রে, মানে অনেক বড় একটা যোগ ছিল। এবং এই যে কথাগুলো বলছে যে কেমন করে টের পাবো, মানে এমন ভাবে যোগটা আসলে ধরে টের পাওয়া যায় না, এই ব্যাপারটা আসলে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে জমির মালিকও যেরকম ওদের কাছ থেকে শোষণ করে মানে অন্যায় করে, তখনও কিন্তু এই যোগের এই ব্যাপারটাই মনে হয় যে রক্ত চুষে খাওয়ার ব্যাপারটার মতোই লাগে, সেটা আমরা সামনে পাবো। আচ্ছা, তখন ছেলে কি বলছে, কত বড় একটা যোগ। ওসমান কি উত্তর দিচ্ছে, দু বোকা, এইটা আর এমন কি যোগ, এর চেয়ে বড় যোগও আছে। জমি থেকে পাট কেটে ফেলার পরেও ঝামেলা পোয়াতে হয় অনেক, শুধু পাট কাটা পর্যন্তই না, কি করতে হয়, জাগ দেওয়া, কোষ্টা ছাড়ানো, কোষ্টা ধুয়ে পরিষ্কার করা, রোদে শুকানো, এই কাজগুলো কম মেহনতের নয়। মানে পাট চাষ করাটা সত্যি অনেক পরিশ্রমের এবং অনেক ঝামেলাদায়ক একটা কাজ, অনেক মানুষ না হলে খুব কষ্টই হয়ে যায়। আচ্ছা, পাট শুকাতে না শুকাতেই চৌধুরীদের গোমস্তা আসে। গোমস্তা কি তোমাদেরকে আগে বলেছে, একজন কয়াল ও দাড়িপাল্লা নিয়ে সে নৌকা ভিড়ায় ওসমানের বাড়ির ঘাটে। কয়াল মানে হচ্ছে যারা আসলে মাপঝোঁকের কাজ করে, যারা মাপঝোঁকের কাজ করে, ওজন মাপার কাজ করে, ঠিক আছে। বাপ বেটায় শুকনো পাট এনে রাখে উঠানে, মেপে মেপে 3 ভাগ করে কয়াল। ওসমান ভাবে তবে কি তেভাগা আইন পাশ হয়ে গেছে, তার মনে খুশির ঝলক দিয়ে ওঠে। আচ্ছা, যখন ভাগ করছে তখন কয় ভাগ করলো, 3 ভাগ আইন। তেভাগা আইন মানে হচ্ছে জমির 1 ভাগ হচ্ছে পাবে জমির মালিক, বাকি 2 ভাগ পাবে চাষিরা। আচ্ছা, এইটা ভেবে সে কিছুক্ষণের জন্য মনে তার খুশি আসে। গোমস্তা হাঁক দেয়, কই ওসমান, 2 ভাগ আমার নাও, তুল্লা দাও। ওসমান হাঁ করে চেয়ে থাকে। আরে মিয়া চায়া রইছো কেন, যাও। ওসমান ভেবেছিল সে 2 ভাগ পাবে, কিন্তু গোমস্তা বলছে 2 ভাগ তার নৌকায় তুলে দিতে। এই জন্যই ওসমান কি হাঁ হয়ে তাকিয়ে থাকে। আমারে কি 1 ভাগ দিলেননি? হ্যাঁ, কেন কেন আবার নতুন আইন আইছে জানো না, তেভাগা আইন। তেভাগা আইন, আমি তো হ্যাঁ কইলে 2 ভাগ পামো, মানে নতুন আইন অনুযায়ী তো ওসমান আসলে 2 ভাগ পাওয়ার কথা তেভাগা আইনে। দিব না তোমার 2 ভাগ, যাও ছোট হুজুরের কাছে। ছোট হুজুরকে ওই যে ইউসুফের কথা আমরা শুরুতে পড়েছিলাম, জমির মালিকের ছেলে। আচ্ছা, এখনই যাইমু। আচ্ছা যাইও যখন ইচ্ছা, এখন পার 2 ভাগ আমার নাই, তুল্লা দিয়া কথা কও না, দিমু না পার, জিগায় আহি। আরে আমার লগে রাগ করলে কি হইব, যদি হুজুর ফিরাই দিতে কম তখন না হয় কানে আইটা ফিরাই দিয়া যাইমু, মানে তো যদি মালিক বলে, জমির মালিক বলে যে হ্যাঁ ফিরাই দিতে, তখন না হয় আমি এসে তোমাকে ফিরাই দিয়ে যাবো, এখন আমাকে 2 ভাগ ফিরিয়ে দাও। ওয়াজেদ চৌধুরীর ছেলে ইউসুফ বৈঠকখানার বারান্দায় বসে সিগারেট ফুঁকছে। ওসমান তার কাছে এগিয়ে যায় ভয়ে ভয়ে, তার পিছনে তোতা। হুজুর, ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না, ওসমান বলে। কি ব্যাপার? সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে ইউসুফ। হুজুর, 3 ভাগ কইরা 1 ভাগ দিছে আমারে। হ্যাঁ ঠিকই তো দিয়েছে। ওসমান হাঁ করে চেয়ে থাকে। বুঝতে পারলে না, লাঙ্গল গরু কেনার জন্য টাকা নিয়েছিলে যে 500। ওসমান যেন আকাশ থেকে পড়ে। আমি টাকা নিছি? কবে নিলাম হুজুর? হ্যাঁ, এখন তো মনে থাকবেই না, গত বছর কাগজে টিপসই দিয়ে টাকা নিয়েছিলে, মনে পড়ে? গরু লাঙ্গল কেনার জন্য টাকা দিয়েছি, তাই আমরা পাবো 2 ভাগ, তোমরা পাবে 1 ভাগ। তেভাগা আইন পাশ হয়ে গেলে আধা আধা সেই আগের মতো পাবে। আমি টাকা নেই নাই, এইরকম জুলুম খোদাও সহ্য করবে না। আসলে ওই যে একদম শুরুতে বলেছিলাম যে টিপসই দিয়ে, কাগজে টিপসই নেওয়ার ব্যাপারটা তোমরা মাথায় রেখো। এখানে যেটা করেছে যে তার জমির মালিকের ছেলে ইউসুফ একটা মিথ্যা জাল মিথ্যা মিথ্যা একটা কাহিনী সাজায়, যেখানে বলা হচ্ছে কি যে ওসমান গরু লাঙ্গল কেনার জন্য তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা। এবং এটার প্রমাণস্বরূপ কি করেছিল, সে একটা কাগজে টিপসই নিয়েছিল, যেটা না বুঝে আসলে ওসমান এবং ওসমানের মতো অনেক চাষিরাই সেই টিপসইটি দিয়েছিল। এই জুলুমের কথা এখানে বলছে। যা যা বেটা বেরো, বেশি তেরি বেরি করলে 1 কণা জমি দিব না কোনো বেটারে। ওসমান টলতে টলতে বেরিয়ে যায় ছেলের হাত ধরে। ইউসুফ ক্রূর হাসি হেসে বলে, তে ভাগা আইন পাশ হওয়ার আগে থেকেই রিহার্সেল দিয়ে রাখছি। ক্রূর হাসি মানে কি? নিষ্ঠুর হাসি। নিষ্ঠুর হাসি হেসে বলে। সিগারেটের একটা টান দিয়ে আবার সে বলে, আইন আইন কি করে আমাদের আটকাতে পারে? আমরা সূচের ফুটো দিয়ে আসি আর যাই, হোক না আইন, কিন্তু আমরা জানি কেমন করে আইনকে বাইপাস করতে হয়।
হো হো, ছেলে হাসতেছে। শেষের এই যে কথাগুলো বললো, এই যে এখান থেকে কথাগুলো, এই কথাগুলো ইউসুফের নিজের নয়, পিতার কথাগুলো ছেলে বলে, আচ্ছা পিতার অনুকরণে আসলে পিতার ছেলে পিতার মতো হবে সেটাই স্বাভাবিক, ঠিক আছে। সৎ পিতার ছেলে সাধারণত সৎই হয়, অসতের ঘরে অসৎটাই হয়। তো পিতা যেখানে 2 নাম্বারই বা জালিয়াতি করে, সেখানে তো ছেলেও করবে, সেরকমই এখানে আসলে দেখানো হচ্ছে। গত বছরের কথা, প্রস্তাবিত তেভাগা আইনের খবর কাগজে পড়ে ওয়াজেদ চৌধুরী এমন করে চিবিয়ে চিবিয়ে বলেছিলেন কথাগুলো, সেই কথাগুলোই এখন কি ইউসুফ ওসমান চলে যাবার পর নিজে নিজে বলছিল। আইনের একটা ধারায় ছিল, জমির মালিক লাঙ্গল গরু সরবরাহ করিলে বা ওই উদ্দেশ্যে টাকা দিলে উৎপন্ন শস্যের অর্ধাংশ পাইবেন। এই সুযোগের সদ্ব্যবহারের জন্য তিনি ছেলেকে পাঠিয়ে কাগজে কাগজে টিপসই নিয়েছিলেন ভাগ চাষিদের। আচ্ছা, সেই আইনের মধ্যে কি ছিল, একটা বিষয় ছিল যে জমির মালিক যদি লাঙ্গল গরু সরবরাহ করে চাষিদেরকে, তাহলে সে উদ্দেশ্যে শস্যের অর্ধেক ভাগ হবে। কিন্তু এখানে সব কি ঘটেছে ব্যাপারটা, আসলে তো লাঙ্গল গরুর জন্য কোনো টাকাই দেয়নি, কিন্তু মিথ্যা মিথ্যে কি করেছে, টাকা না দিয়েও একটা মিথ্যা টিপসের কারণে তাদের কাছ থেকে কি করেছে, জবরদস্তি বা জালিয়াতি করে ওই জমির অর্ধেকের বেশি ভাগ নিয়ে নিয়েছে। ফেরবার পথে তোতা জিজ্ঞেস করে, বাজান কেমন করে লেখা রাখছিল, টিপ দেওয়ানোর সময় টের পাও নাই? দেখেন ঠিক একই কথা কিন্তু ওই যোগটা যখন ওসমানের পায়ে কামড় বসেছিল, ঠিক এভাবে বলেছিল তোতা যে কেমন করে হয়েছিল, টের পাও নাই? ছেলের প্রশ্নের উত্তর দেয় না ওসমান, একটা দীর্ঘশ্বাসের সাথে তার মুখ থেকে শুধু উচ্চারিত হয় আহারে। তো তা চমকে যায় পিতার মুখ দেখে। কেন তো তা চমকে যায়, এটাও কিন্তু ছোট প্রশ্ন, 2 নাম্বার জন্য আসতে পারে। পিতার এমন চেহারা সে এর আগে কখনো দেখেনি। এই যে পিতাকে এমন ভাবে ঠকানো হলো এবং তার মুখ থেকে একটা হতাশাজনক আহারের কথাটা বের হয়ে আসলো, সেই জন্যই কিন্তু তোতা পিতার মুখ দেখে এভাবে চমকে গিয়েছিল, ঠিক আছে। চৌধুরী বাড়ির সীমানা পার হতেই ওসমান দেখে করিম গাজী, নবু খা আরো 10-12 জন ভাগ চাষি এদিকেই আসছে। করিম গাজী ডাক দেয়, কি মিয়া শেখের পোল চাও কই? ওসমানকে বলা হচ্ছে একটি কথা। গেছিলাম ওই বড় বাড়ি, ওসমান উত্তর দেয়, আমারে মিয়া মাইরা ফালাইছে এক্কেরে, আমি বলে টাকা নিছিলাম 500। কথা শেষ হতে না হতেই নবু খা বলে, ও তুমিও টিপ দিছিলা কাগজে? মানে সবার সাথে, গ্রামের যত ভাগ চাষিরা ছিল সবার সাথে এই 2 নাম্বারই কাজটা করা হয়েছে, মিথ্যা মিথ্যি টিপসই নেওয়া হয়েছিল। সেটাই এখানে বলছে যে ওসমানও তাদের মতোই ঠিক একই ভুলগুলো ভুলটা করেছে। হ ভাই, কেমন কইরা যে কলমের খোঁচায় কি লেখা থইছিল কিছুই টের পাই নাই। টের পাইলে কি আর এমনটা হয়? টিপ নেওয়ার সময় গোমস্তা কইছিল জমি বর্গা নিবা, তার একটা দলিল থাকা তো দরকার। তাহলে প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন, যে বর্গা চাষীদের টিপসই নেবার সময় গোমস্তা কি বলেছিল? তখন কি বলেছিল, জমি বর্গা নেওয়ার জন্য একটা দলিলের প্রয়োজন, সেজন্য টিপসই নিয়েছে। কিন্তু আসলে এটা কি ছিল, এটা ছিল যে 500 টাকা ধার দেওয়া হচ্ছে, এরকম একটা বিষয়ের টেকসই। বেবাক মাইন্ড ছেড়ে, মানে সব মানুষকে এমবাই ঠকাইছে, মানে এমন ভাবে ঠকিয়েছে। করিম গাজী বলে, আরে মেয়ে এমন কারবারটা হইলো আর তুমি ফিরা চলছো, মানে এমন একটা ঘটনা ঘটে গেল আর তুমি কেন ফিরে যাচ্ছ? তো কি করমু তয়, মানে কি করবো তাহলে, কি করবা? খেকে ওঠে করিম গাজী, চলো আমগো লগে দেখি কি করতে পারি। দেখেন যোগ যখন উসমানের পায়ে কামড় বসিয়েছিল, ঠিক একই কথা কিন্তু বলেছিল যে কিছুই টের পাইনি, টের পাইলে কি আর এমনটা হয়? ঠিক একই কথা কিন্তু জোকের বেলায় বলেছে, টের পাইনি, টের পাইলে কি আর জোকের কামড় বসাতে দেই? এখানেও ঠিক একই ব্যাপারটা হয়, টের পাইলে কি আর এইরকম জালিয়াতি সে করতে দিত? তো এখানে কি বলছে, তখন তাকে সবাই বলছে যে করিম গাজী, নবু খা বলছে চলো আমরা আবার এইভাবে এত সহজে ছেড়ে দিলে হবে না, এত সহজে কি ছেড়ে দিব? তখন তার মানে উসমানের ঝিমিয়ে পড়া রক্ত জেগে ওঠে, গা ঝাড়া দিয়ে বলে, চলো রক্ত চুষা খাইছে অজম করতে দিব না যা থাকে কপালে। আচ্ছা, এখানে ঝিমিয়ে পড়া রক্ত কিভাবে জেগে ওঠে প্রশ্ন হতে পারে, ছোট প্রশ্নের কারণে। তখন এই যে করিম গাজী, নবু খা, তাদের কথায়, তাদের ইন্সপিরেশন বা অনুপ্রেরণায় তখন হচ্ছে পুরো ব্যাপারটা চিন্তা করে তখন তার ঝিমিয়ে পড়ার রক্ত জেগে ওঠে। এবং এটা দিয়ে প্রশ্ন আসলে রক্ত চুষা খাইছে হজম করতে দিব না, এই কথাটা আসলে কি বুঝিয়েছে? তাদের সাথে যে অন্যায় অবিচার হয়েছে সেটা তারা সহ্য করবে না, এটার প্রতিবাদ তারা করবে, এইটা বুঝাতে এই কথাটা এখানে বলেছে। এইটাই হচ্ছে যোগ গল্পের আসলে সংক্ষিপ্ত ভাবে, এখানে সংক্ষিপ্ত না, মূলত এটা একটা প্রতীকী গল্প। যোগ হচ্ছে একটা প্রতীকী সমাজ ব্যবস্থাকে বা সমাজে মানুষকে আসলে প্রতীক হিসেবে এখানে ব্যবহার করেছে আমাদের লেখক আবু ইসাক। এই হচ্ছে গিয়ে যোগের মূল গল্পটা। পরবর্তীতে কি হয় আসলে এটা আবু ইসাকের গল্পের বই থেকে পড়লে হয়তো বা তোমরা জানতে পারবে। তো এই হচ্ছে গিয়ে গল্প সোজা সাপটায়, এটাই কিন্তু মূল বিষয় যে একদল উচ্চ শ্রেণী বা
সুবিধাভোগী কিছু শ্রেণীর মানুষ যারা কিনা অন্যায়ভাবে গরিবের উপর বা গরিব ভাগ চাষীদের উপরে কি করছে, তাদের উপর 2 নাম্বারি করে জালিয়াতি করে তাদের উপর অন্যায় অবিচার করছে, নিপীড়ন করছে। এটাই হচ্ছে মূল বিষয়। ঠিক যোগের মতো, যোগ যেরকম মানুষের অগোচরে রক্ত চুষে খায়, এখানেও ঠিক সেইভাবেই জমির মালিকের ছেলে সম্পূর্ণ ভাগ চাষীদের অগোচরে তাদের থেকে কি করেছে, রক্ত চুষে খাওয়ার মতো তাদের কাছ থেকে তাদের ভাগে যা থাকবে তাদের ভাগটা মানে তাদের উপযুক্ত যেটা পাওয়ার কথা, তাদের পাওনাটা তাদেরকে দেওয়া হয় না, তাদের ঠকানো হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গল্পটা খুবই সহজ সাবলীল ভাবে লেখা, কিছু আঞ্চলিক শব্দের প্রয়োগ রয়েছে। আশা করি আঞ্চলিক শব্দগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন এই যোগ থেকে তোমাদের যে কোনো প্রশ্নই হোক না কেন, তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে। এই যোগ গল্প থেকে কি ধরনের ছোট বড় প্রশ্ন হতে পারে সেগুলোর নিয়ে আলাদা ক্লাস তোমাদের জন্য সামনেই আসছে। এছাড়া তোমাদের বই যে 3 থেকে 4টা প্রশ্ন রয়েছে, সেই 4টা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ভয়েস পয়েন্টের চ্যানেলে রয়েছে, প্লেলিস্টে গেলে তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। তাহলে আগামী ক্লাসে যোগ গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা ভয়েস পয়েন্টের সাথেই থাকো এবং পরবর্তী গল্পগুলোর আলোচনাও তোমরা আগামী ক্লাসগুলোতে ধাপে ধাপে পেয়ে যাবে। তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশন সহজে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এই গল্পের কোথাও কোনো বুঝতে তারপরও সমস্যা থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা তোমার কমেন্টের উত্তর দিব। সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।